আমরা সেম কাজটাই করব। আমরা সেগুলোতে একটু ডিটেলসে যাব, এবং খুব বেশি দিন না, আমরা আর 2 থেকে 3 দিন পরেই, মানে 2 থেকে 3টা ক্লাস পরেই তারপর হচ্ছে আমরা ডম ম্যানিপুলেশনে যাব। এবং ডম ম্যানিপুলেশন এবং ইভেন্ট শেষ করার পরে আমরা জাভাস্ক্রিপ্টে মোটামুটি একটা ভালো দক্ষতা অর্জন করব বলে আশা করছি। তো এই পর্যায়ে আমি যেটাতে শুরু করব আজকে, আরো ডিপে যাওয়ার চেষ্টা করবো, সেটা হচ্ছে ফাংশনস নিয়ে। আমার কাছে বিভিন্ন নোট করা আছে, হ্যান্ড রাইটিং নোটস। তো আমি যেটা করব সেটা হচ্ছে যে নোটগুলোর পিডিএফ দেওয়ার চেষ্টা করব ইন ফিউচার। এবং আমার কাছে কিছু বইও আছে যেগুলোর পিডিএফ আছে, সেগুলো দেওয়ার চেষ্টা করবো। যদিও উম, আমাদের বই থাকা উচিত, যখন হচ্ছে যে সামনে আমি কিছু বইও সাজেস্ট করব যে এই বইগুলো হচ্ছে রাখা উচিত, বা জাভাস্ক্রিপ্টে একটু বেশি ভালো, মানে একটু ভালো আরো ডিটেলস জানার জন্য এই বইগুলো রাখা উচিত। তো কিছু বই সাজেস্ট করবো, এবং সেগুলো বই অবশ্যই পড়তে হবে। যখন আমি এজ এ বিগিনার হিসেবে শিখছি তখন সেটা আলাদা, বাট যখন আমি একটু ভালোভাবে শিখতে যাবো তখন অবশ্যই আমাদের কিছু বই পড়তেই হবে। অবশ্যই বাংলা কিছু বই রয়েছে, সেগুলো খুব ভালো না, তবে মোটামুটি ভালো, যথেষ্ট ভালো বলবো আমি, যথেষ্ট ভালো। বাট তারপর আস্তে ধীরে ইংলিশ কিছু বই পড়তে হবে। তো সেগুলো পরে, একদম অনেক পরের কথা। আমরা মোটামুটি জাভাস্ক্রিপ্টের একটা ফাউন্ডেশন স্কিল বা ফাউন্ডেশন নলেজ পেয়েছি। আজকে থেকে আমরা যেটা করছি সেটা হচ্ছে, আজকে থেকে না মানে কয়েকদিন ধরে যেটা করছি সেটা হচ্ছে যে আমাদের জাভাস্ক্রিপ্টের যে ডিপার পার্ট গুলো, সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি, এবং আজকেও আমরা সেটাই করব, যেটা একটু আগে বলছিলাম। তো শুরু করা যাক, আর কথা না বাড়িয়ে। আমি জাস্ট একদম আজকে ফাংশনের কিছু বিষয় নিয়ে কথাবার্তা বলবো, ফাংশন, এবং তারপর কিছু অ্যারেস নিয়ে কথাবার্তা বলবো। তো শুরু করি, তো ফাংশন একটু ডিপে যাই আমরা। ফাংশন প্রথমত হচ্ছে, যখন আমরা ফাংশন নিয়ে কথাবার্তা বলছি, ফাংশন এবং মেথড এই দুটো নিয়ে অলরেডি আমরা কথাবার্তা বলেছি। এখন আমরা একটা জিনিস করি, সেই জিনিসটা হচ্ছে আমরা আজকে ছোটখাটো কিছু প্রজেক্ট করবো, ছোট ছোট কিছু প্রজেক্ট করবো। যে ফাংশনের প্যারামিটার এবং আর্গুমেন্টস, এইগুলো নিয়ে কিন্তু আমরা অলরেডি কথা বলেছি। এখন এই প্যারামিটার এবং আর্গুমেন্টস জিনিসটা নিয়ে একটু রিমাইন্ড করে দিব বা একটু মনে করাই দিব, এবং তারপরে আমরা ছোট্ট একটা প্রজেক্ট করব, এবং তারপরে আমরা রিটার্ন কিওয়ার্ড নিয়ে কথাবার্তা বলবো, যেটা ফাংশনের একটা বড় পার্ট। সো আমরা যেহেতু ফাংশন নিয়ে কথাবার্তা বলবো, আমি লিখে ফেলি যে ফাংশন, ফাংশন লিখে ফেললাম। আচ্ছা, এখন খেয়াল করি, আমরা আর্গুমেন্টস এবং প্যারামিটার নিয়ে কথাবার্তা বলেছিলাম। তো আমরা ফাংশনের মধ্যে যে আর্গুমেন্টস এবং প্যারামিটার, আর্গুমেন্ট এবং প্যারামিটার, প্যারামিটার এই দুইটা নিয়ে একটু কথাবার্তা বলি প্রথমত। সো একটা ফাংশন আমি লিখি। তো ফাংশন আমি জানি যে আমরা জাভাস্ক্রিপ্ট দুইভাবে ফাংশন লিখতে পারি, একটা হচ্ছে নরমাল ফাংশন আর একটা হচ্ছে অ্যারো ফাংশন। সো আমরা প্রথমে নরমাল ফাংশনটা লিখি। ফাংশন লেখার জন্য আমাকে ফাংশন কিওয়ার্ডটা ইউজ করতে হবে, এবং তারপর আমাকে ফাংশনের একটা নাম দিতে হবে। ফাংশনের নাম দিলাম, মনে করেন যে ফাংশনের নাম দিলাম মনে করেন মাই নেম, এবং তারপরে আমাকে একটা প্যারেন্থেসিস দিতে হবে, এবং তারপরে আমাকে একটা কার্লি ব্রেসিস দিতে হবে। সো আমরা অলরেডি হয়তো জানি যে প্যারেন্থেসিস মানে ফার্স্ট ব্র্যাকেট, কার্লি ব্রেসিস মানে সেকেন্ড ব্র্যাকেট। সো এই হলো আমার ফাংশন। ওকে, সো এই ফাংশনের মধ্যে আমি যা ইচ্ছা তাই প্রিন্ট করতে পারি। আমি জাস্ট একটু মনে করিয়ে দিচ্ছি, তারপর আমরা মেইন কাজে যাচ্ছি। ফাংশন মাই নেম ইজ, হ্যাঁ, সো আমি একটা ফাংশন লিখলাম, ফাংশনটা ক্রিয়েট করলাম, ফাংশনটাকে আমি কল করতে পারি। তো ফাংশন আমি বলেছিলাম যে আমরা ফাংশন কাজ করার জন্য, ফাংশন নিয়ে কাজ করার জন্য আমাকে অবশ্যই ফাংশন ক্রিয়েট করতে হবে, এবং তারপর ফাংশনকে অবশ্যই কল করতে হবে। সো আমরা ফাংশন ক্রিয়েট করে রেখে দিয়েছি, এখন আমরা সেটাকে কল করবো। কল করার জন্য জাস্ট ফাংশনের নামটা লিখবো, আর কিছুই না। জাস্ট ফাংশনের নাম লিখবো, এবং অবশ্যই যেহেতু এটা আমাদের ফাংশন, সুতরাং ফাংশন কে কল করার জন্য অবশ্যই প্যারেন্থেসিস দিতে হবে বা ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। এবং আমরা যদি এটা করি, দেন আমাদের হচ্ছে ফাংশন ক্রিয়েট এবং কল দুটোই শেষ। আমরা কন্ট্রোল সেভ দিই। এখন দেখবো যে এই ফাংশনটা আমরা কল করেছি একবার, সুতরাং একবার দেখাবে মাই নেম ইজ এমডি শাকিল হাসান। আমি যদি দুইবার কল করি, অর্থাৎ মাই নেম, আমি যদি এই অংশটুকু, অর্থাৎ মাই নেম, এটা যদি 10 বার প্রিন্ট করি, তাহলে এই ফাংশনটা 10 বার কল হবে। সো এটা খুব সিম্পল কথা হচ্ছে ফাংশন। তো এই ফাংশনটাকে আমরা চাইলে অ্যারো ফাংশনে কনভার্ট করতে পারতাম। অ্যারো ফাংশন কিভাবে করতাম? সিম্পলি জাস্ট এই যে ফাংশন কিওয়ার্ডটা, এটাকে উঠাই দিতাম, এবং আমরা লিখতাম লেট, এবং লেটের পরে মাই নেম নামে এই ফাংশনটা যেহেতু, সুতরাং এটার নাম ছেড়ে থাক। আমরা দিতাম হচ্ছে একটা অ্যাসাইনমেন্ট অপারেটর, এবং তারপর আমরা প্যারেন্থেসিস দিছি, এবং তারপর আমরা অ্যারো একটা দিব। তাহলেই আমাদের এটা অ্যারো দিয়ে দিলাম, তাহলে এটা অ্যারো ফাংশন হলো। সেম টু সেম কাজ করবে, কোনো চেঞ্জ নাই। তো যেটা বলছিলাম, অনেকবার বলেছি অলরেডি, আবার বলছি, একই কথা বারবার বলার কারণ একটা, কারণ দুইটা রয়েছে। প্রথম কারণ হচ্ছে যে জিনিসগুলো বারবার বললে মনে রাখাটা সহজ, কারণ মানুষের ব্রেন যত বেশি মানে শুনে বা একই জিনিস মনে রাখতে পারে সহজ। দ্বিতীয় কারণ হচ্ছে যে যদি জিনিসটা আমরা বারবার দেখাই, তাহলে হচ্ছে কনফিউশন গুলো থাকবে না, কারণ জিনিসগুলো আসলেই কমপ্লেক্স। মানে আমরা এখন যেগুলো নিয়ে যত সামনে যাবো, জিনিসগুলো আস্তে আস্তে তত কমপ্লেক্স হবে।
তো একই কথা বারবার বলছি। তো যেটা বলতে চাচ্ছিলাম এখন সেটা হচ্ছে অ্যারো ফাংশনটা আমরা জাভাস্ক্রিপ্ট বা মডার্ন জাভাস্ক্রিপ্ট বেশি ব্যবহার করবো, এবং আমরা সামনের দিনগুলোতে অ্যারো ফাংশনটাই বেশি ব্যবহার করবো, বাট তবুও আমাদেরকে দুই ভাবে শেখা উচিত। তো ওকে, তো আমরা এটা ফাংশনের একদম বেসিক আলোচনা একটু মনে করিয়ে দিলাম। এখন আসি আমরা ফাংশনের প্যারামিটারস এবং আর্গুমেন্টস গুলো নিয়ে। যেহেতু উপরে আমরা টাইটেল দিয়েছি, এখন আর কথা বললাম না। তো এই জিনিসটা করার জন্য আমি একটা ছোট প্রজেক্ট করবো, যেটা একটু আগে বলছিলাম যে আমরা আজকে ছোট ছোট প্রজেক্ট করবো। তো প্রজেক্টটা হচ্ছে add two numbers using function। তো ফাংশন ব্যবহার করে আমাকে দুইটা নাম্বার অ্যাড করতে হবে, মানে কি যোগ করতে হবে। আমি তাহলে বিয়োগ করতে পারতাম, তো অ্যাড শিখি বাকিগুলোতে। সো এটার জন্য আমি কিভাবে করতে পারি, একটা আমি একটা কি করবো, সিম্পলি হচ্ছে একটা ফাংশন লিখবো। সেই ফাংশনটা আমি অ্যারো ফাংশন লিখবো, যেহেতু অ্যারো ফাংশনকে কোনো ভ্যারিয়েবলের মধ্যে লিখতে হয়, এই জন্য আমি লেট দিলাম, লেট একটা ভ্যারিয়েবল, এবং নাম দিলাম তার হচ্ছে অ্যাড নাম্বার। ঠিক আছে, অ্যাড নাম্বার দিলাম এবং ইকুয়াল টু দিলাম। তাহলে এটা আমার হচ্ছে ভ্যারিয়েবল ক্রিয়েট হয়ে গেল। এখন এর মধ্যে আমি অ্যারো ফাংশনটা রাখবো। অ্যারো ফাংশন রাখার জন্য আমাকে একটা ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে বা প্যারেন্থেসিস দিতে হবে, এবং তারপর আমরা অ্যারো চিহ্নটা ক্রিয়েট করব, এবং তারপরে আমাকে কার্লি ব্রেসেস দিতে হবে। সো আমাদের ফাংশন ক্রিয়েট করা শেষ। এখন আমরা কি করব, দুইটা সংখ্যাকে যোগ করব। যেহেতু দুইটা সংখ্যাকে যোগ করব, এর মানে হচ্ছে আমার কাছে দুইটা নাম্বার তো নিতে হবে, তাই না? তো দুইটা নাম্বারকে আমি যেহেতু নিতে হবে আমার কাছে, সুতরাং যখন নাম্বার কি আমি জানি না, যখন আমাকে নাম্বারটা নিতে হবে, সুতরাং যেটা অজানা ভ্যালু, সেই অজানা ভ্যালুটাকে বলা হয় প্যারামিটার। অর্থাৎ এই যে এই যে প্যারেন্থেসিসের মধ্যে আমি যেগুলো রাখবো, ধরেন যে নাম্বার 1 দিলাম এবং কমা দিলাম নাম্বার 2, এই দুটা হলো আমার কি, এই দুটা হলো আমার প্যারামিটার। সো প্যারামিটার কি, এদের ভ্যালু আমরা জানি না, এদের ভ্যালু আমরা নিব। ঠিক আছে, এখন এই দুই ভ্যালু আমরা নিয়ে নিয়েছি। দেখেন আমরা কিন্তু ভ্যালু নেওয়ার ক্ষেত্রে প্রম্পট ব্যবহার করতাম সবসময়, তখন ইউজার থেকে ভ্যালু নিতাম। তো বারবার তো ইউজার থেকে 10-12 বার ভ্যালু নেওয়াটা একটু পেইনফুল, তাই না? তো আমরা এবার পেইনফুল না, মানে ওটা একটা অন্য ওয়ে, আর এটা একটা ফাংশনের ওয়ে। ফাংশনের ওয়েতেই আমরা কাজ করছি। তো এখন আমি যখন লেট অ্যাড নাম্বারের মধ্যে এই যে এই ফার্স্ট যে ব্র্যাকেট বা প্যারেনথেসিসের মধ্যে দুইটা আর্গুমেন্ট, সরি দুইটা প্যারামিটার রাখলাম। সো প্যারামিটার কি, যেটার মান আমরা জানি না, সেটা আমরা নিব। এবার এই দুটোকে নিয়ে আমি কি করব, এই দুটোকে আমি কি করব, প্লাস করে দেবো। এই যে সাম 1, যেটা আমাকে প্লাস করতে হবে, তাই না? সাম 1, সরি প্লাস নাম্বার 1 প্লাস নাম্বার 2, সেই দুটোকে আমি প্লাস করে দেবো। আর প্রবলেম হচ্ছে এই দুটোকে যে প্লাস করব, এখন এই দুটো কই থাকবে, মানে কোন জায়গায় স্টোর হবে, সেটা তো আমাকে ডিফাইন করে দিতে হবে, তাই না? এটা যদি স্টোর না করি তাহলে সমস্যা। তো এটাকে আমরা স্টোর করবো কিসের মধ্যে, এটাকে আমরা অ্যাড নাম্বার, অ্যাড নাম্বার এটার মধ্যে স্টোর করবো। ঠিক আছে, এখন অনেকের প্রশ্ন হতে পারে এই জায়গায়, মনে প্রশ্ন আসতেই পারে, আসাটা খুব স্বাভাবিক, যে আমরা তো কন্টেনার নাম অ্যাড নাম্বার দিয়েছি, আবার এখানে আমরা অ্যাড নাম্বার কেন দিলাম? তো এই লজিকটা আমরা বুঝি, এইটুকু বুঝতে পারাটা খুব জরুরি, খুবই জরুরি। প্রথমত দেখেন, আমরা যখন এই কন্টেনারটা নিয়েছিলাম, এই কন্টেনারটার মধ্যে কিন্তু কি রয়েছে, আমার পুরো ফাংশনটা রয়েছে। আমি এরপর যা লিখবো সবই এই কন্টেনারের মধ্যে থাকবে। এখন আমি চাচ্ছি কি, যে কন্টেনারের মধ্যে আমার নাম্বার গুলোও থাকবে, কন্টেনারের মধ্যে আমার এটা এই নাম্বার দুটো যোগফল গুলোও থাকবে। ঠিক আছে, সো আমার কন্টেনারের মধ্যে পুরো ফাংশনটা আছে, ঠিক আছে, বাট এই কন্টেনারের মধ্যেই আমি আমার এই যোগফলটাই রাখতে যাচ্ছি। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে কি আমি অন্য নাম দিতে পারতাম? এখানে অন্য দিতে পারতাম, কিন্তু সেক্ষেত্রে আমরা একদম শুরুর দিকে বলেছিলাম, আমরা যত বেশি কম প্রোগ্রাম লিখবো তত ভালো। তো আমরা অন্য দিলে ওটাকে আবার ডিফাইন করতে হবে আমাকে। তো এটা আমরা ডিফাইন করবো, যেহেতু অলরেডি অ্যাড নাম্বার আমার ডিফাইন করা রয়েছে, মানে লেট দেওয়া, মানে ডিফাইন করে রেখেছি আমি একটা ভ্যারিয়েবল, সুতরাং এটাকে আমার ডিফাইন করতে লাগতেছে না, এই জন্য এটা রাখলাম। ওকে, সো এটা করার পরে এখন তার মানে আমি নাম্বার 1 এবং নাম্বার 2 যখন পাবো, তখন যোগ করে দিয়ে যেটা পাবো সেটা কই থাকবে, সেটা হচ্ছে অ্যাড নাম্বার নামক যে ভ্যারিয়েবলটা, যেটা কন্টেইনার, সেটা মধ্যে। এখন আমি ফাংশনের মধ্যেই লিখবো কনসোল ডট লগ লিখবো, এবং এর মধ্যে প্রিন্ট করে দেবো কি বলেন তো, অ্যাড নাম্বার প্রিন্ট করে দেবো। কেন আমি অ্যাড নাম্বার প্রিন্ট করে দিচ্ছি? কারণ অ্যাড নাম্বারের মধ্যেই তো আমার যোগফলটা থাকবে, তাই না? সো আমি আমার ফাংশন লিখে ফেলেছি, এটা হচ্ছে আমাদের ফাংশন, অ্যাজ সিম্পল অ্যাজ। এখন তাহলে প্রশ্ন হচ্ছে যে আমি যে দুইটা নাম্বার যোগ করবো সেটা কিভাবে করবো? সো খুব সিম্পল, আমি ফাংশন বানিয়েছি ঠিক, বাট ফাংশনটা তো কল করিনি, তাই না? ফাংশন কল করে নাম্বারগুলো যোগ করে ফাংশন কল করি। ফাংশনটার নাম কি? ফাংশনটার নাম কিন্তু নয়, কারণ এরো ফাংশনের কোনো নাম থাকে না। এরো ফাংশন একটা অ্যানোনিমাস ফাংশন হয়, এর কোনো নাম থাকে না। বাট এরো ফাংশনটা একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর থাকে, এবং কোন ভ্যারিয়েবলের মধ্যে স্টোর রয়েছে? এটা অ্যাড নাম ভ্যারিয়েবলের মধ্যে স্টোর রয়েছে। যখন আমরা ইন ফিউচার ভাইবা দিব বিভিন্ন সময়, তখন কিন্তু খেয়াল করবেন এরো ফাংশন কি নাম দিতে দিতে হয় কিনা, বা এরো ফাংশনের নাম কি হয়, এটা নিয়ে প্রশ্ন করা হয়।
যে টেল মি অ্যাবাউট দ্য নেমস অর টেল মি অ্যাবাউট দ্য ডেফিনেশনস অফ অ্যারো ফাংশনস, এরকম নিয়ে আমাদের কথাবার্তা হয়। সো অ্যারো ফাংশনে কিন্তু নাম থাকে না, অ্যারো ফাংশন অ্যানোনিমাস ফাংশন, এর কোনো নাম থাকে না। সো এটাকে আমাকে যে কোনো এক জায়গায় স্টোর করতে হবে। সো আমি যে জায়গায় স্টোর করেছি আমাকে সেটা দিয়ে কল করতে হবে। আমি কোন জায়গায় স্টোর করেছি? অ্যাড নাম্বার এটা থেকে স্টোর করছি। সমস্যা হলো যেহেতু এটা একটা ফাংশন, যেহেতু ফাংশন সুতরাং আমাকে অবশ্যই প্যারেন্থেসিস দিতে হবে। সো এটা আমার ফাংশন কল করে ফেললাম। বাট এখন প্রবলেম হলো আমি দেখি আমি ফাংশনকে কল করিয়েছি, কিন্তু আমি নাম্বার 1 এবং নাম্বার 2 কে তো যোগ করতে চেয়েছি, কিন্তু নাম্বার 1 নাম্বার 2 তে কোনো আমি সংখ্যা দেই নাই। সংখ্যাটা কই দিব? সংখ্যাটা দিব আমি এই জায়গাটাতে, এবং এই জায়গায় যে সংখ্যাগুলো দিব সেই সংখ্যাগুলো কমা এবং কমা দিয়ে লিখবো, এবং এটাকেই বলা হচ্ছে আর্গুমেন্ট। তাহলে কোনটা আর্গুমেন্ট কোনটা প্যারামিটার এটা নিয়ে খুব ক্লিয়ার কনসেপ্ট রাখতে হবে। এটা নিয়ে খুব কনফিউশন ভাইভাতে জিজ্ঞেস করে, এবং আমরা ইন ফিউচার কমপ্লেক্স জায়গাগুলোতে হচ্ছে মানে মাঝে মাঝে সমস্যা হয়। তবে এটাও মনে রাখি যে অনেক প্রোগ্রামার রয়েছেন, ভালো ভালো প্রোগ্রামার, যারা আসলে এই যে অংশটুকু এটাকে অনেক সময় আর্গুমেন্ট বলেন না, অনেক হয়তো এটাকেই প্যারামিটার বলেন বা এটাকে আর্গুমেন্ট বলেন, এটা ইন্টারচেঞ্জ হয়। আচ্ছা, আমার কথা কি ক্লিয়ার কিনা আমাকে একটু বলে ভালো হইতো। আশা করছি ক্লিয়ার। আচ্ছা, সো যেটা বলছিলাম যে আমাদের অনেক অনেক প্রোগ্রামার রয়েছেন যারা আসলে এইটাকে ইন্টারচেঞ্জ করেন, অর্থাৎ এইটুকু অংশকে বলেন হচ্ছে প্যারামিটার, আর এইটুকু অংশকে বলেন আর্গুমেন্ট। এখন আমাদেরটা ঠিক নাকি ওনাদেরটা ঠিক দেখেন। আচ্ছা, এখন আমাদেরটা ঠিক নাকি ওনাদেরটা ঠিক একটু খেয়াল করেন, খুব সিম্পল। আমি যখন এখানে মাউসটা হোভার করছি দেখেন এখানে লেখা হচ্ছে প্যারামিটার, ঠিক আছে? তার মানে এটা প্যারামিটার, ঠিক আছে? ওটা প্যারামিটার। এখানে যখন মাউস ওভার করছি এখানে কিছু উঠছে না, তার মানে এই যে এখন যখন আমি এই জায়গায় রাখবো এটা আসলে কি, এই জিনিসটার একদম ক্লিয়ার ডেফিনেশন অনেক সময় পাওয়া যায় না, এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি তৈরি হয়। বাট আমরা যেটা করবো স্ট্যান্ডার্ড যেটা সেটাই করব। আমরা করব কি, আমরা হচ্ছে সবসময় মনে রাখবো যখন আমরা ফাংশন কল করব, কল করার সময়টাতে এইটার প্যারেন্থেসিস এর মধ্যে যা রাখবো সবসময় সেটাকে বলা হয়, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সবসময় সেটাকে বলা হচ্ছে আর্গুমেন্ট। এবং যখন হচ্ছে আমাদের অজানা নাম্বার গুলো রাখবো, যখন আমি একটা ভ্যারিয়েবল নিয়ে মতন অজানা কিছু নিব, অর্থাৎ যেইগুলোর মধ্যে আসলে সংখ্যা স্টোর হবে, যে নাম্বার 1 এর মধ্যে স্টোর হবে, নাম্বার 2 এর মধ্যে স্টোর হবে, সেটা কেবল হয় প্যারামিটার। এখন আমি এইটুকু দ্বারা কি করলাম, আমি তো প্রথমে ফাংশনটা ক্রিয়েট করেছি, ফাংশনটা আসলে বোঝাতে পেরেছি। আমি যখন কল করলাম তখন আমি 1 এবং 1 দিলাম। 1 দেওয়া মানে হচ্ছে আমার 1 নাম্বার যেটা এই ফার্স্ট পজিশনে যেটা রয়েছে এটা স্টোর হবে হচ্ছে নাম্বার 1 এ, এবং 2 নাম্বারে যেটা লিখবো 1 সেটা স্টোর হবে নাম্বার 2 তে। এবং এই দুটো এই ফাংশনের আন্ডারে গিয়ে প্লাস হয়ে যাবে, এবং 1 + 1 = 2 হয়ে যাবে, এবং দেখাবে আমাকে 2। আশা করি একটু বুঝতে পেরেছি। এখন যদি আমি অ্যাড নাম্বারের এখানে আমি 1 এবং 1 না দিয়ে আমি এখানে 2 এবং 3 দেই, 2 এবং 4 দেই, তাহলে কিন্তু আমাকে যোগফল দেখাবে 6। ঠিক আছে? কেন দেখাবে? কারণ আমি ওভাবেই ঠিকঠাক করেছি। ঠিক আছে? আশা করি এটুকু বোঝাতে পেরেছি। এখন আমি যদি চাই যে আমি 5টা সংখ্যার করব, প্রিন্ট 5টা সংখ্যার যোগফল নির্ণয় করব। ওরকম একটা প্রোগ্রাম বানাবো। সো আমি কি নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, কমা দিয়ে 4, নাম 5। এখন একটা প্রশ্ন আসলে এই নাম দিতে হবে? না। আমি যদি ABCDE দিই তাও সমস্যা নাই। আমি যাই দিব কোনো সমস্যা নাই। বাট প্রোগ্রামিং এ সবসময় মনে রাখতে হবে আমার আ আমি যেগুলোকে আসলে যেগুলোর মান জানি না, যেমন নাম 1, নাম 2 বা নাম্বার 1, নাম্বার 2 এগুলোর মান জানি না। এগুলো এমন নাম্বার মানে এমন ভাবে দিতে হবে যাতে দেখে বোঝা যায় এটা আসলে কি। ঠিক আছে? সো এটা যেহেতু নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4, নাম্বার 5, তার মানে এটা 5 টা সংখ্যাকে যোগ করতে পারে। ঠিক আছে? সো আমি 5 টা যেকোনো সংখ্যা দিলাম, এগুলোকে যোগ করছি। তো আশা করি বুঝতে পেরেছি। এগুলো সংখ্যাগুলো আমি এখন কন্ট্রোল এস দিই, সেভ দিয়ে রান করাই। আমাকে এই ৫ টা সংখ্যার যোগফল যেটা সেটা দেখাবে। তো বুঝতে পেরেছি হয়তো যে কিভাবে আ আ আমাদের আর্গুমেন্টস এবং প্যারামিটার কাজ করে। এবং এটা বোঝাটা খুব জরুরি। এই ভিডিও রেকর্ড থাকবে। সুতরাং সবার কাছে একবার আহ্বান থাকবে যে রেকর্ডটা আরেকবার ভালোভাবে দেখে বোঝা, এইটুকু আলোচনা। ভালোভাবে বোঝা। পারলে পজ করে বারবার দেখা। আচ্ছা, এবার আসি আমাদের রিটার্ন কিওয়ার্ড। রিটার্ন কিওয়ার্ডটা খুব মোস্ট কমনলি ইউজ হয়, এবং রিটার্ন কিওয়ার্ডটা ফ্রিকোয়েন্টলি মানুষ ব্যবহার করে, প্রোগ্রামাররা, এবং আমরাও ব্যবহার করব ইন ফিউচার। সো রিটার্ন কিওয়ার্ডটা আসলে কি? রিটার্ন কিওয়ার্ডটা ফাংশনের একটা কিওয়ার্ড। এটা আমাদেরকে ভ্যালু রিটার্ন করে। যেকোনো একটা ভ্যালু রিটার্ন করে। সুতরাং রিটার্ন কিওয়ার্ড কি করে? ভ্যালু রিটার্ন করে। ভ্যালু রিটার্ন আচ্ছা, ইট রিটার্নস ভ্যালু। এটা ভ্যালু রিটার্ন করে, ঠিক? সো এটা যে ভ্যালু রিটার্ন করে এটা আমরা দেখবো একটু পরে। এখন রিটার্ন কিওয়ার্ডটা কি
এটা বোঝার জন্য নামটাই যথেষ্ট, নামই রিটার্ন। তার মানে এটা ভ্যালু রিটার্ন, মানে রিটার্ন করে কোনো কিছু একটা, ফিরিয়ে দেয় কোনো কিছু একটা। কি ফিরিয়ে দেয়? ভ্যালু বা মান ফিরিয়ে দেয়। আচ্ছা, রিটার্ন কিওয়ার্ড নিয়ে কাজ করার আগে দু একটা জিনিস একটু বুঝে নিই। সেটা হচ্ছে যে রিটার্ন কিওয়ার্ডটা কিন্তু আমাদের কার্লি ব্রেসিসের লাস্টে থাকতে হয়। অর্থাৎ আমি যদি এই আমাদের আগের প্রোগ্রামটা যাই, এখানে যদি আমরা রিটার্ন লিখতে চাই, তাহলে কার্লি ব্রেসিস শেষ হওয়ার ঠিক আগে আমরা এইখানে রিটার্ন কিওয়ার্ড লিখবো। ঠিক আছে, আমি যখন একটু পর দেখাবো তখন একটু জাস্ট মনে রাখি যে রিটার্ন কিওয়ার্ডটা লিখতে হয় ওই ফাংশনের, যখন ফাংশনটা আমরা ক্রিয়েট করছি ওই ফাংশনটার শেষ হওয়ার ঠিক আগে। ঠিক আছে, ওটা ওই সময় লিখতে হয়, ওই ওই জায়গাটাতে লিখতে হয়। তো এটার পজিশনটা ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট কেন, এটা আমরা এখনই একটু হালকা দেখে নিব যে কেন এটা আসলে ইম্পর্টেন্ট। ঠিক আছে, সো আমি এটাই এখন দেখবো। একটা ফাংশন লিখি, এবার আমরা একটু মানে অন্য উপায়ে অ্যারো ফাংশন বাদ দিয়ে নর্মাল ফাংশন ক্রিয়েট করি। সো ফাংশন ক্রিয়েট করার জন্য ফাংশন কিওয়ার্ড লিখতে এবং তারপর একটা নাম দিতে হয়। ধরলাম যে সাম, সাম নামে একটা ফাংশন, সাম মানে যোগফল। এবং এটার মধ্যে একটা প্যারেন্থেসিস দিতে হবে, প্যারেন্থেসিস দিতে হবে। তো প্যারেন্থেসিস আমি দিলাম এবং এর মধ্যে আমি কিছু প্যারামিটার পাস করে দিলাম। আমি দুইটা ধরেন যে দুইটা আমি নাম্বার নিব, সো এ এবং বি, এবং আমি একটা কার্লি ব্রেসেস দিব, দিলাম। ওকে, সো আমার ফাংশন ক্রিয়েট করা শেষ, মানে ফাংশনের বেসিক বিল্ডিং ব্লক ক্রিয়েট করা শেষ। এখন আমি যেটা লিখবো, s ইকুয়ালস টু a প্লাস বি। কি করলাম, আমি সাম নামে একটা ফাংশন নিলাম যার মধ্যে এ এবং বি দুটা কি করলাম, দুটা হচ্ছে প্যারামিটার নিলাম, অজানা ভ্যালু নিলাম। এখন আমি কি করলাম, এ এবং বি কে যোগ করে দিলাম এবং সেটাকে স্টোর করলাম এস এর মধ্যে। আমি সামের মধ্যে স্টোর করতে সমস্যা নেই, আমি এস এর মধ্যে স্টোর করলাম, কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার আমি কনসোল ডট লগ যদি করি, কনসোল ডট লগ প্রিন্ট করে দেই এবং প্রিন্ট করব আমি হচ্ছে বিফোর রিটার্ন, একটু লিখি, এবং তারপরে আমি রিটার্ন কিওয়ার্ডটা লিখবো এবং লিখবো এস। ঠিক আছে, এবং তারপর লিখবো কনসোল ডট লগ আফটার রিটার্ন। একটা জিনিস যারা বুদ্ধিমান আছেন, বুদ্ধিমতী আছেন, একটা জিনিস দেখেই বুঝতে পারবেন, আমার এই কনসোল ডট লগের কালার দেখেন আর এই নিচের কনসোল ডট লগের কালার দেখেন, এটার নিচেটা একটু ফ্যাকাশে না? ফ্যাকাশে কেন? আমাদের ভিএস কোড খুবই স্মার্ট একটা কোড এডিটর, এটা ভুলগুলোকে ডিটেক্ট করে দেয় খুব সহজ। আমাদের যে ইরর গুলো রয়েছে সেগুলোকে খুব ভালোভাবে ডিটেক্ট করে দেখায় দেয় যে এই জায়গায় ভুলটা আছে। সো এটা কালার দেখে আমাকে একটু বুঝে নেওয়া উচিত, এজ এ গুড প্রোগ্রামার প্র্যাকটিস হিসেবে বুঝে নিতে হবে যখন কালারটা সেম না, তার মানে নিশ্চয়ই কোনো একটা সমস্যা হচ্ছে। এবং এখানে আমি যখন ওভার করছি আনরিচেবল কোড ডিটেক্টেড, তার মানে এই যে কোডটা এটা আনরিচেবল, এই কোডটা রিচ করা পসিবল না। কেন? কারণ একটু আগে বলছিলাম রিটার্ন কিওয়ার্ডটা আমার ওই ফাংশনের সবার লাস্টে লিখতে হবে। তার মানে আমি যখন রিটার্ন অ্যাস লিখে দিয়েছি, তার মানে এই ফাংশনের এন্ডিং এখানেই, এই ফাংশনটা নিচে কখনো আসবেই না। তার মানে কনসোল আফটার রিটার্ন এটা কখনোই কাজই করবে না। আশা করি বুঝতে পারছি রিটার্ন কিওয়ার্ডটার পজিশনটা কতটা ইম্পর্টেন্ট। এখন রিটার্ন কিওয়ার্ডটা যে আমি লিখলাম, এতে আমার লাভ কি? লাভ তেমন কিছু হয় নাই, লাভ একটা হয়েছে, সেটা হচ্ছে আমার এই যে আমি উপরের লাইনটাকে সরাই দিচ্ছি, আশা করি বুঝতে পারছি রিটার্ন কিওয়ার্ডটা কোথায় পজিশন দিতে হবে। সুতরাং এটা আপাতত দরকার নেই, এটা কমেন্ট আউট করে রাখছি আমি। ঠিক আছে, সো রিটার্ন কিওয়ার্ডটা কি করে সেটা হচ্ছে এই পর্যন্ত প্রোগ্রাম ফাংশনটা কি করবে, এ আসলে এ এবং বি দুইটা প্যারামিটার নিবে এবং তারপর এ এবং বি কে যোগ করবে এবং এস এর মধ্যে রাখবে এবং এই ফাংশনটা এস এর মানটাকে রিটার্ন করে দিবে। রিটার্ন করে কই দিবে, এই যে আবার আমার আমার সামের মধ্যে ফিরিয়ে দিবে। ঠিক আছে, সো আমি যদি একটু খেয়াল করি, জিনিসটা সূক্ষ্ম আছে, একটু ভালোভাবে আবার আমি এক্সপ্লেন করি। যদি আমি রিটার্ন কিওয়ার্ড না লিখি, ওকে, সো আমি রিটার্ন কিওয়ার্ডটা যদি কাটে দিই, না লিখি, এর মানে হচ্ছে এই ফাংশনটার মধ্যে এ এবং বি যোগ হয়ে এস নামক কিওয়ার্ডের মধ্যে চলে আসবে। ঠিক আছে, এস নামক যে কন্টেন্ট সেটার মধ্যে চলে আসবে। এবং আমি যখন কনসোল ডট লক করবো, তখন আমার কনসোল ডট লকের মধ্যে প্রিন্ট করার সময় আমাকে এস কে প্রিন্ট করাইতে হবে। কারণ কি? কারণ আমার যোগফলটা এস এর মধ্যে রয়েছে। কিন্তু এটা গুড প্রোগ্রামিং প্র্যাকটিস না। আমরা নর্মালি যেটা করি, ফাংশনের নাম যেটা, আমরা সেখানে ভ্যালুটা রিটার্ন করে দিই। অর্থাৎ ফাংশনের নাম যেহেতু সাম, এই সামের মধ্যে আমার যোগফলটাকে আমি রিটার্ন করে দিব, যোগফল যে ভ্যালুটা সেটাকে রিটার্ন করিয়ে দিব। রিটার্ন করে দেবো মানে ফিরিয়ে দিব। তার মানে তুমি যোগ করেছো, তোমার যোগফলের যে মানটা সেটা তুমি নিয়ে নাও এবং সেটাকে তুমি প্রিন্ট করো। এই জন্যই আমরা লিখবো রিটার্ন এস, অর্থাৎ এস এর মধ্যে যে ভ্যালুটা প্রিন্ট হয়েছে সেটা রিটার্ন করে দিবে কাকে?
সামের মধ্যে রিটার্ন করে দিবে এবং তারপরে কি হবে, তারপর অ্যাজ ইউজুয়াল আমরা যখন নিচে সামকে কল করব এবং এখানে আমি 2 এবং 3 কে যোগ করব, আমার 2 এবং 4 কে যোগ হয়ে যাবে। তার মানে আমি যদি এমন করতাম রিটার্ন এস না লিখতাম, তাহলে কিন্তু আমি সামকে কল করলে দুইটাকে যোগ করতে পারতাম না। কেন? কারণ আমার যোগফলটা রয়েছে, যোগফলের যে ফাংশনটা বা যে কোডটা লিখেছি সেটা স্টোর হয়েছে এস এর মধ্যে, এটা তো সামের মধ্যে স্টোর হয় নাই। সুতরাং সামের মধ্যে স্টোর করার জন্য আমাকে এস কে রিটার্ন করে দিতে হয় সামের মধ্যে, এস এর যে মানটা সেটা সামের মধ্যে রিটার্ন করে দিতে হয়। এবং সামকে যখন আমি কল করব, কল করার সময়টাতে আমি যেই মানগুলো যে দুটা ডিজিট দেবো সেই দুটা ডিজিটকে যোগ করে দিবে। কারণ কি? কারণ সামের মধ্যে রয়েছে এস এর মান। এস মানে কি? এস মানে হচ্ছে এবং বি এর যোগফল। আর 2 আর 4 কি? 2 হচ্ছে এ এর মান, 4 হচ্ছে বি এর মান। আমি চাইলে এখানে 1000 আর 5000 যোগ করতে পারি, কোনো সমস্যা নেই। আমি যত বড় ইচ্ছা সংখ্যা, যে কোনো সংখ্যা যোগ করতে পারি, যোগফল হয়ে যাবে। আমি এগুলো রান করে দেখাচ্ছি না কেন? টাইম কনজিউমিং, কোনো দরকার নেই। আমি এগুলো করে কয়েক হাজার বার করছি যেহেতু এতদিনে, এই জন্য এগুলো করে আমি জানি কি আউটপুট আসবে, সুতরাং এগুলো আউটপুট দেখার দরকার নেই। ওকে, আচ্ছা, ঠিক আছে। তো এই পর্যন্ত হয়তো বুঝতে পেরেছি যে আমাদের রিটার্ন কিওয়ার্ডটা কেন গুরুত্বপূর্ণ। তারপর ভাই আগে আমরা ডিসকাস করলাম প্যারামিটার বা আর্গুমেন্ট নিয়ে। ওকে, হ্যাঁ, কোশ্চেন আছে কোনো? ভাই প্রশ্নটা হচ্ছে যে এই যে রিটার্ন এস, এখানে এস এর হ্যাঁ, জায়গায় সাম লিখলে কি হবে? ওকে, ঠিক আছে, গুড কোশ্চেন। অ্যাসের জায়গায় সাম লিখলে কি হবে? ওকে, সো এটা আমি একটু আবার কমেন্টটাকে সরাই দিই, তাহলে জিনিসটা বুঝতে সহজ হবে। হ্যাঁ, আমরা যদি রিটার্ন সাম লিখি তাহলে আসে কি আসে? আচ্ছা, তার আগে একটু আমি আরেকবার বুঝাই দিই যে রিটার্নটা কি করছে। রিটার্নটা আসলে এস এর মধ্যে যে ভ্যালুটা রয়েছে সেটা সামকে রিটার্ন করে দিচ্ছে, সামকে ফিরিয়ে দিচ্ছে। এখন আমি যদি এখানে সাম লিখি তাহলে কি হবে? এখানে সাম লিখা মানে হচ্ছে সে সামকে রিটার্ন করে দেবে সামের মধ্যে, ঠিক আছে? এখন এই সামের মধ্যে কি আছে? এই সামের মধ্যে আছে এ আর বি, তাই না? সামের মধ্যে তো রয়েছে এ আর বি। কিন্তু আমার কি দরকার? আমার দরকার হচ্ছে এমন একটা জিনিস যে জিনিসটার মধ্যে আমার দুইটা যোগফল থাকবে। তো আমার যোগফলটা কিসের মধ্যে রয়েছে? যোগফল রয়েছে আমার এস এর মধ্যে, এ এবং বি এর যোগফল রয়েছে এস এর মধ্যে। সুতরাং আমাকে রিটার্ন করতে হবে এস। আমি যদি সাম রিটার্ন করি তাহলে সে এ আর বি কে ফিরাই দিবে, সে এ আর বি এর যোগফলকে ফিরাবে না। এখন তাহলে আমরা যদি এখানে তাহলে সাম লিখে দিতাম তাহলে কি হতো? আমরা যদি সাম লিখে দিতাম, এখানে যদি আমরা সাম লিখে দিতাম তাহলে আমার রিটার্ন ফিটার্ন কিছু দরকারই নেই, ঠিক আছে? আমরা যদি সাম লিখে দিই তাহলে আমাদের কিছুই দরকার নাই। তাহলে প্রশ্ন আমরা তাহলে কিভাবে, কেন তাহলে আসলে এখানে এস লিখলাম, কেন ডিরেক্ট সাম লিখলাম না? এই জন্যই লিখলাম কারণ গুড প্রোগ্রামিং প্র্যাকটিসে এই ধরনের অনেকগুলো সিচুয়েশন আসবে যখন আমাদেরকে রিটার্ন করে দিতে হবে ভ্যালু। তো রিটার্ন কিওয়ার্ডটার ইউজে শেখানোর জন্য এটা জাস্ট শেখালাম। সো আমার এই জন্যই হচ্ছে এখানে আমরা সাম দিই নাই, কারণ সামের মধ্যে আছে এ আর বি। আমার দরকার এ আর বি এর যোগফল। এ আর বি এর যোগফল কিসের মধ্যে রয়েছে? এ আর বি এর যোগফল এস এর মধ্যে রয়েছে, এই জন্য এস কে রিটার্ন করে দিয়েছি, ফিরিয়ে দিয়েছি কার কাছে? সামের কাছে। আশা করি বুঝতে পেরেছি। কোশ্চিন আছে কি আর? মানে এই জায়গায় সমস্যা হচ্ছে কি আর? না ভাই, কন্টিনিউ ওকে, করেন। ধন্যবাদ। আচ্ছা, এবার আমরা আসি উম, আমরা যে আহ, আহ, আমরা ব্লক স্কোপ, তারপর গ্লোবাল স্কোপ, এগুলো নিয়ে যখন নোট জিএস করবো তখন আমরা ফার্দার ডিসকাশন করবো। আমরা জিএস এর স্কোপ নিয়ে আলোচনা করবো না, এগুলো খুব ফান্ডামেন্টাল কিছু না, এগুলো আস্তে ধীরে পরবর্তী অংশ। তো আমরা যেহেতু অ্যারো ফাংশন অলরেডি কমপ্লিট করেছি, আমাদের অ্যারো ফাংশন নিয়েও আমরা আর কথাবার্তা বলবো না। আমরা ইন ফিউচার মানে সামনের দিনে হয়তো এইটা নিয়ে কিছু একটা ছোট ছোট প্রজেক্ট করবো। এখন আমরা নতুন একটা জিনিস নিয়ে কাজ করবো, নতুন একটা জিনিস না, এরে। এরে নিয়ে আমরা অলরেডি অনেক কাজ করে ফেলেছি অলরেডি, বাট এরেস এর একটা নতুন জিনিস আসলে রয়েছে। আবার নতুন বলছি না, আর একটা ভালো জিনিস আছে, সেটা হচ্ছে ফর ইচ লুপ। ফর ইচ লুপ, ঠিক আছে? সো আমরা লুপ নিয়ে অলরেডি কাজ করেছি। ফর লুপের সিনট্যাক্স কি? ফর দিব, তারপর একটা আমি নর্মাল একটা লুপ বানাচ্ছি, তারপর একটা হচ্ছে ইনিশিয়ালাইজার দিব, আহ, তারপর হচ্ছে একটা কন্ডিশন দিব, যে কোনো একটা কন্ডিশন দিলাম। এটা বোঝার দরকার নেই কি লিখতেছি, মানে যদিও অলরেডি এগুলো বোঝার কথা, বাট এখন না বুঝলে সমস্যা নেই। সো আমি হচ্ছে এইটা ফর লুপ বানিলাম। সো এটা হচ্ছে একটা ফর লুপ। মানে বিষয়টা এরকম যে আমি ধরলাম আমি কম্পিউটার সায়েন্স পড়ি, কম্পিউটার সায়েন্সের মধ্যে পুরো সাবজেক্ট নাম কম্পিউটার সায়েন্স। এখন কম্পিউটার সায়েন্সের পার্টিকুলার একটা আইটেম, ধরেন যে ডেটা স্ট্রাকচার ডিএসএ বা যেটা বলা হয় ডেটা স্ট্রাকচার অ্যালগোরিদম, সেটা নিয়ে আলোচনা করছি, সেটা একটা পার্ট। তো ফর ইচ লুপটা কিছুটা ওইরকম, এটা ফর লুপের একটা ফর লুপের ভিতরের পার্ট, ফর লুপের একটা না অ্যাডভান্স ভার্সন, যেটা কিসের কাছে ব্যবহৃত হয়? যেটা অ্যারের কাছে ব্যবহৃত হয়। অর্থাৎ অ্যারে যেটা আমরা শিখেছি অলরেডি, অ্যারে, সেই অ্যারে হচ্ছে একটা কালেকশন অফ ডেটা এবং তার মধ্যে ফর ইচ লুপ আমরা চালাতে পারি, এবং চালালে কি হয়? চালালে অনেকগুলো সুবিধা হয়। কি সুবিধা আমি একটু ছোট করে দেখানোর চেষ্টা করছি। আহ মনে করেন যে
এই আমরা নরমালি এই যে একটু আগে যেটা করলাম, দুইটা নাম্বার অ্যাড করলাম, সেটা আমরা কিন্তু ফর ইচ লুপ দিয়েও করতে পারি খুব ইজিলি করতে পারি। বাট ফর ফর ইচ লুপটা নিয়ে ডিটেলস কথা বলার আগে আরেকটা জিনিস, সিম্পল ছোট্ট একটা জিনিস আমরা একটু নিয়ে কথাবার্তা বলি, যেটা জিনিসটা অনেক কঠিন কমপ্লেক্স, বাট এটার কি বলে একদম সহজ ভার্সন বলতে বোঝাচ্ছি যে একদম সবচেয়ে বাংলা ভাষা সবচেয়ে সহজ কথা কিভাবে বোঝানো যায়। কল ব্যাক ফাংশন, এই জিনিসটা একটু বুঝি, তারপর আমরা ফর ইচ লুপে যাচ্ছি। তো এই জিনিসটা কি সিম্পলি আর কিছুই না, কল ব্যাক ফাংশনটা হচ্ছে এমন একটা ফাংশন যেটা আরেকটা ফাংশনের মধ্যে প্যারামিটার হিসেবে পাস হয়। সো এটাকে আমি লিখি কল ব্যাক, আমি লিখছি আগে তারপর বুঝিয়ে দিচ্ছি। কল ব্যাক ফাংশন ইজ এ ফাংশন, সেকেন্ড, is a function that passes inside another function as a parameter. ওকে, সো একটা ফাংশনের ভিতরে প্যারামিটার হিসেবে কি করা যায় না করা যায় এটা আমি একটু আগে দেখলাম। এখন একটা প্যারামিটারের ভিতরে মানে প্যারামিটার জায়গায় যদি আরেকটা ফাংশন লিখি, সেটা একটা কল ব্যাক ফাংশন। ঠিক আছে, জিনিসটা আমি একদম সিম্পলি বোঝানোর জন্য একটা এক্সাম্পল দিচ্ছি। একটা ফাংশন লিখলাম, ফাংশনের নাম দিলাম মাই নেম সাপোজ, এবং তারপর আমি এইভাবে দিয়ে দিলাম, একটা ফাংশন ক্রিয়েট করে ফেললাম মাই নেম নামে। এখন আমি যদি এইটার ভিতরে লিখি কিছু, এটার ভিতরে বলতে এই যে প্যারেনথেসিসের মধ্যে যদি কিছু লিখি, তাহলে সেটাকে বলা হয় প্যারামিটার, একটু আগে যেটা আলোচনা করছিলাম। এখন আমি যদি প্যারামিটার না লিখে আমি এটার মধ্যে একটা ফাংশন লিখে দিব, আমি লিখবো আবার ফাংশন ও এইটা না ফাংশন, এবং তারপরে আমি নতুন একটা ফাংশন নাম দিলাম যে মাই এইজ। আমি জাস্ট বোঝানোর জন্য বলছি, নরমালি এমন দেখা যায় না, বাট আমরা প্র্যাকটিক্যালি পরে দেখবো। এই যে আমরা ফাংশন দিয়ে দিলাম, ঠিক আছে। তো ফাংশন মাই এজ নামে একটা ফাংশন দিয়ে দিলাম। একটু এরর দেখাচ্ছে, দেখানোর কারণ হচ্ছে সিনট্যাক্স ঠিক নাই, আমি বোঝানোর জন্য বলছি, এটা বোঝাটা জরুরি। তাহলে আমরা একটা ফাংশনের মধ্যে প্যারামিটারের যে অংশে সেখানে আরেকটা ফাংশন পাস করেছি, এটা হচ্ছে একটা কলব্যাক ফাংশন। কোনটা কলব্যাক ফাংশন? এই যে এইটুকু অংশ, অর্থাৎ প্যারামিটার অংশের মধ্যে আমরা যতটুকু ফাংশন পাস করেছি পুরোটাই একটা হচ্ছে আমাদের কলব্যাক ফাংশন। তো এরপর থেকে যখন আমি বলবো কলব্যাক ফাংশন, তার মানে বুঝে নিতে হবে যে ওই জায়গায় ফাংশনের মধ্যে আরেকটা ফাংশন পাস করেছি অ্যাজ এ প্যারামিটার। তো প্যারামিটারের জায়গাতে আমি আরেকটা ফাংশন যদি দিয়ে দিই, সেটা ওকে বলা হবে কি, সেটাকে বলা হবে কলব্যাক ফাংশন। তো আমরা আশা করি কলব্যাক ফাংশন বুঝাতে পেরেছি। তো ফর ইচ এটা মূলত আসলে কি, ফরেস্টটা মূলত একটা হচ্ছে মেথড, ঠিক আছে। ফরেস্টটা মূলত একটা মেইনলি মেথড। সো আমরা এখন একটা ফরেস্টের প্র্যাকটিক্যাল এক্সাম্পল আমরা দেখবো। আমি একটা সেকেন্ড, আমি এটা কমেন্ট করে নিই, একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখবো। মনে করেন লেট একটা অ্যারে, ধরলাম যে মাই অ্যারে ইকুয়াল টু না অ্যাসাইন করলাম, আমি একটা অ্যারে বানাচ্ছি, এবং এর মধ্যে লিখলাম ধরেন যে 1 2 3 4 5 লিখলাম। আমি একটা অ্যারে বানালাম, নাম্বার অ্যারে। এবং এখন আমি যদি একটা কাজ করি, সেই কাজটা কি, আমি জাস্ট মাই অ্যারে কে নেই, মাই অ্যারে কে কল করি, এবং এর সাথে যদি ফর ইচ কে লাগাই, মানে ফর ইচ লুপটা যদি চালাই, তাহলে আসলে কি হয় দেখেন। একটু আগে বলছিলাম ফর ইচ লুপের মধ্যে ফর ইচ একটা কলব্যাক ফাংশনের পাস করায়, অর্থাৎ আমার কলব্যাক ফাংশন কি, এটাকে বলি যে ফর ইচ লুপের মধ্যে একটা কলব্যাক ফাংশন পাস করাতে হবে। সো কলব্যাক ফাংশন মিন্স এই ফর ইচ এর যে মধ্যে একটা প্যারেনথেসিস রয়েছে, প্যারেনথেসিসের মধ্যে আমি যাই ফাংশন লিখবো সেটাকে কলব্যাক ফাংশন বলা হয়। তো এটার মধ্যে একটা ফাংশন লিখবো, ফাংশন লিখলাম, এবং ফাংশনটার নাম দিলাম হচ্ছে প্রিন্ট, মনে করেন যে প্রিন্ট ভ্যালু, এবং 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 এটা একটা প্যারেনথেসিস দিলাম, বা হচ্ছে এটার মধ্যে দিলাম ভ্যাল, এটা হচ্ছে প্যারামিটার দিলাম, এবং তারপরে আমি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দিলাম কনসোল ডট লগ ভ্যাল বা ভ্যালু আর কি বোঝাচ্ছে, শেষ। তো জিনিসটা কি হলো একটু বুঝি। আমি নর্মালি আমার যে অ্যারেটা, সেই অ্যারেটাকে যদি অন্য যে কোনো ভাবে আমি প্রিন্ট করতে চাই সেটা করা যায়, বাট আমি ফর ইচ বোঝানোর জন্য এই জিনিসটাকে দেখালাম যে আমার যে অ্যারেটা, সেই অ্যারেটাকে মাই অ্যারে দিলাম প্রথমে, এবং তারপরে একটা ফর মাই অ্যারে ডট ফর ইচ, এভাবে সবসময় ফর ইচ কখনো একসাথে একাই কাজ করতে পারে না, ডট ফর ইচ দিতে হয়, এবং তারপরে একটা কলব্যাক ফাংশন দিতে হবে। কলব্যাক ফাংশনের মধ্যে ফর ইচ এর ব্র্যাকেটের মধ্যেই আমাকে, ফর ইচ এর প্যারেনথেসিসের মধ্যেই আমাকে আরেকটা ফাংশন
পাস করাতে হবে এবং ফাংশন পাস করিয়েছি আমি, এবং পাস করার জন্য আমাকে লিখতে হয়েছে ফাংশন, এবং তারপর একটা নাম দিয়েছি প্রিন্ট ভ্যালু, মানে যে এই ফাংশনটা যেহেতু ভালো ভ্যালু প্রিন্ট করবে, নামই দিয়েছি প্রিন্ট ভ্যালু, আপনি চাইলে নাম দিতে পারেন এ, এবং তারপর একটা প্যারামিটার পাস করেছি আমি ভ্যালু নামে, এবং কনসোল লগের মধ্যে আমি ভ্যালু দিয়েছি। এতে কি হবে, এতে আমার মাই অ্যারে, এই যে মাই অ্যারে নামে যে আমার যে মাই অ্যারে নামে যে আমাদের অ্যারেটা রয়েছে, সেই অ্যারেটার মধ্যে একটা লুপ কাজ করবে, এবং লুপটা কি হবে লুপটা প্রথমে 1 কে ধরবে, এই যে 1 কে ধরে এই যে ভ্যালুর মধ্যে আনবে, তারপর সেটাকে এখানে প্রিন্ট করাবে, তারপর আবার 2 কে ধরবে, 2 কে ধরে এই ভ্যালুর মধ্যে আনবে, তারপর সেটাকে এটার জন্য প্রিন্ট করাবে, এভাবে 4 কে ধরবে, 5 কে ধরবে, এভাবে আমি যতগুলো নাম্বারই ধরি প্রত্যেককে আলাদা আলাদাভাবে সে প্রিন্ট করাবে। সো এটা দেখালাম আমি ছোট একটা এক্সাম্পল যে কিভাবে আমি একটা অ্যারে কে অ্যাক্সেস করতে পারি ফর ইচ লুপের মাধ্যমে। আমি চাইলে একটা ছোট প্রোগ্রাম করি, ছোট্ট একটা প্রোগ্রাম, সেটা হচ্ছে আগে আগে আমি লিখে ফেলি। লেট, আমি দিলাম যে, আবার দিলাম মাই এর নাম, এবং এখানে আমি যেটা করলাম সেটা হচ্ছে যে ঢাকা এবং সিলেট, SY সিলেট। তো আমি দুইটা আসলে সিটি নিলাম। আমি চাচ্ছি কি, আমি ফর ইচ লুপের মাধ্যমে আমি এই অ্যারের যে ঢাকা এবং সিলেট দুটো ছোট হাতের আছে, আমি দুইটাকেই বড় হাতে করবো, ক্যাপিটাল লেটার করবো, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আমি চাইলে কিন্তু কোনোভাবেই এটাকে অন্য কোনো ওয়েতে করতে পারি, মানে করতে পারি চাইলে অন্য ওয়েতে, বাট সেটাকে করাটা খুব বেশি সময় সাপেক্ষ এবং খুব বেশি বেশি কোড লিখতে হবে। অ্যাজ এ গুড প্রোগ্রামার আবার বলছি সেম কথা, কম কোড লিখতে হবে। ঠিক আছে, যেহেতু কম কোড লিখতে হবে, সুতরাং এই ধরনের জিনিসগুলো আমাদের শিখতে হবে, আমরা আস্তে ধীরে এই ধরনের অনেকগুলো জিনিস শিখবো। তো আমরা কি করবো এখন, মাই এর কে নিব, এবং এর সাথে আমি ফর ইচ কে লাগাবো, এবং তার সাথে আমি একটা যেহেতু কলব্যাক ফাংশন পাস করতে হবে, তার মধ্যে এর মধ্যে একটা ফাংশন আমার পাস করতে হবে। ঠিক আছে, সো আমি যেটা করব, এটার মধ্যে ফাংশন পাস না করে আমি জাস্ট একটা প্যারামিটার পাস করে দিলাম, এবং তারপরে আমি ফাংশন পাস করছি। ফাংশনটা হচ্ছে আমি অ্যারো ফাংশন দিয়ে নিচ্ছি অ্যারো ফাংশন, এবং অ্যারো ফাংশনের মধ্যে আমি লিখবো কনসোল ডট লগ, এবং এর মধ্যে আমি লিখবো ভ্যাল ডট টু আপার কেস। টু আপার কেস অলরেডি আমরা শিখেছি আগের ক্লাসগুলোতে। তো এখন প্রশ্ন হচ্ছে, আমি কি টু আপার কেস এটা কোনো ব্যবহার করতে পারতাম? হ্যাঁ পারতাম, কিন্তু প্রত্যেকটা ইন্ডেক্স কে আলাদাভাবে অ্যাক্সেস করে টু আপার কেস করতে হতো। কিন্তু আমি ছোট একটা প্রোগ্রাম লিখলাম, এর মধ্যে সবগুলো ইন্ডেক্স, অর্থাৎ আমি ঢাকা, রাজশাহী, সিলেট, এখানে যতগুলো পৃথিবীতে আমি 100টা সিটির নামও লিখি, সবগুলোই সেম ভাবে একবারে হয়ে যাবে। সো আমি 2 লাইন কোডের মাধ্যমে অনেক কাজ করতে পারলে অনেক বেশি কোড লেখা যাবে না আমার। ঠিক আছে, এখন একটা ছোট এরর দেখাচ্ছি, এই যে এখানে ছোট একটা এরর দেখাচ্ছে, রেড মার্ক মানে এরর। সো এরর দেখাচ্ছে, এররটা কেন, এই এররটা কেন, এটা হচ্ছে আমি নেক্সট দিন সলভ করে দেবো, আজকে সলভ করবো না, জাস্ট আমি হিন্টস দিয়ে রাখছি যে এই এররটা কেন। আমি মোটামুটি 90% হিন্টস দিয়ে রাখবো, এটা একটু ব্রেন স্টর্মিং করবেন এই জায়গা থেকে, যে এই এররটা নিয়ে কাজ করার জন্য আমি হিন্টস দিয়ে রাখছি। সেটা হচ্ছে, আমি একটু আগে বলেছিলাম যে ফর ইচ লুপের মধ্যে একটা কল ব্যাক ফাংশন পাস করাতে হয়। তো কল ব্যাক ফাংশন পাস করানো মানে হচ্ছে ফর ইচ এর পরে যে ফার্স্ট ব্র্যাকেট বা প্যারেন্থেসিস থাকে তার মধ্যে একটা ফাংশন পাস করানো। বাট আমরা কিন্তু ফর ইচ এর মধ্যে ভ্যাল পাস করেছি, আমরা কিন্তু ভ্যাল বা ভিএল এরকম একটা পাস করেছি, আমরা কিন্তু ফাংশন পাস করাইনি। তার মানে হচ্ছে এই জায়গায় আমাকে ফাংশনটা পাস করাতে, সো এই ফাংশনটা পাস করানোই আমাদের কাজ। খুবই ইজি, আমি চাইলে এখনই করে দিতে পারতাম, বাট সবকিছু করে দিলে তো ব্রেন স্টর্মিং করতে পারবেন না। সো স্বাভাবিকভাবে ব্রেন স্টর্মিং করে এই জিনিসটাকে যেন মানে ইরর লেস করানো যায় সেটা করার ট্রাই করবেন, এবং এটা প্রিন্ট করে দেখবেন, দেখাবে আপনাকে ঢাকা এবং সিলেট ছোট হাতে লিখেছি আমরা, বড় হাতে দেখাবে। আপনি যদি ঢাকা সিলেটের পর কমা দিয়ে রাজশাহী, দিনাজপুর, খাগড়াছড়ি, বান্দরবান, যা ইচ্ছা, কক্সবাজার যা ইচ্ছা লিখেন, সবগুলো ছোট হাতে লিখবেন, দেখবেন সবগুলো একসাথে বড় হাতে দেখাবে। জিনিসটা খুবই সহজ, আশা করি বুঝতে পেরেছি। তো আমরা আজকে যেটা করলাম, ফাংশনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, এবং আমরা অ্যারের মধ্যে ফর ইচ লুপকে নিয়ে আলোচনা করব। আমরা নেক্সট ক্লাসে যেটা করব সেটা হচ্ছে অ্যারের আরো কিছু কাজ, রিডিউস, ফিল্টার, তারপর হচ্ছে ম্যাপ, এগুলো নিয়ে কাজ করব। হ্যাঁ, অ্যারের আরো কিছু কাজ, এগুলো আমাদের কিন্তু একদম লাইভ প্র্যাকটিক্যালি খুব কাজে দিবে। আজকে যেটা শিখলাম এটা প্র্যাকটিক্যালি কি কাজ, খুব সিম্পল। আমার সামনে এরকম অনেকগুলো প্রবলেম চলে আসবে, যখন আসলে আমাকে কি করতে হবে, মানে কম কোড লিখে আমাকে হয়তো ইউজার অনেক ধরনের ইনপুট দিচ্ছে, কেউ ছোট হাতের বড় হাতে মিক্স করে দিচ্ছে, কেউ খালি ছোট হাতে দিচ্ছে, কেউ খালি বড় হাতে দিচ্ছে, এরকম অনেক ধরনের সমস্যা তৈরি হতে পারে। সো আমি ইউজার যাই দিক না কেন, ওটাকে আমার ইচ্ছা মতো আমি কনভার্ট করে নেওয়ার জন্য আমাকে এই ধরনের সিস্টেম গুলো শিখতে হবে। সো এই জন্য আমি ফরেস্ট শিখলাম। ফরেস্টটা কি করে,
প্রত্যেকটা ইন্ডেক্সে যায়। ফর এক্সটা কোথায় যায়? প্রত্যেকটা এই যে অ্যারের যে ইন্ডেক্স 0 এর মধ্যে রয়েছে ঢাকা, ইন্ডেক্স 1 এর মধ্যে রয়েছে সিলেট, আমরা জানি অ্যারে শুরু হয় হচ্ছে 0 ইন্ডেক্স দিয়ে। প্রত্যেকটা ইন্ডেক্সে যাবে এবং যাওয়ার পরে সেটাকে অ্যাক্সেস করবে এবং করার পরে প্রত্যেকটার জন্য কাজ করবে, সে আলাদা আলাদা হবে। তো সুতরাং এখানে ফরেস্ট যাবে প্রথমে ঢাকাকে টু আপার কেসে কনভার্ট করবে, মানে ঢাকা টিএইচএ কে এ পুরোটাই বড় হাতের প্রত্যেকটা লেটার হবে, সেটা গিয়ে প্রত্যেকটা বড় হাতের বানাবে, তাহলে প্রত্যেকটাকে বড় বড় করে বানাবে। তো ঠিক আছে, এভাবে আমরা যতগুলো, আমরা যদি 1000টা এখানে শহরের নাম দিই বা সবগুলো ছোট হাতে দিই, সবগুলোকে বড় হাতে করে ফেলবে একদম উইদিন মিলি সেকেন্ড। তো আশা করি বুঝতে পেরেছি আজকের ছোট পার্থক্য। এখন আমরা খুব কম টপিক নিয়ে আগাচ্ছি, এই জন্য কারণ টপিক গুলো একটু কমপ্লেক্স, এবং কমপ্লেক্স চেয়ে বড় বিষয় হচ্ছে, কমপ্লেক্সটা ফেক না, কমপ্লেক্সটা বড় বিষয় হচ্ছে এইগুলো আমাদের রিয়েল লাইফে রিয়েল প্রজেক্টে কাজে দিবে আমাদের। তো আগামী 2 ক্লাসে আমরা হচ্ছে এই যতগুলো মেথড টেথড এগুলো নিয়ে কাজ করবো। দেন 2 ক্লাস পরে আমরা ডোম ম্যানিপুলেশন এবং ইভেন্ট নিয়ে 2-3টা ক্লাস করে দেন আমরা হচ্ছে নোড জেএস চলে যাবো ইনশাআল্লাহ। তো নোড জেএস এ যাওয়াই মানে আমরা ব্যাক এন্ড ডেভেলপমেন্টের প্রথম স্টেজে পা দিয়ে দিচ্ছি খুব জলদি। আশা করছি সবাই খুব ধৈর্য নিয়ে ক্লাসগুলো মনোযোগ দিয়ে করেন, রেকর্ড দেখেন, বেশিরভাগ মানুষ যেহেতু রেকর্ড দেখেন এখানে, তো রেকর্ডগুলো ভালো মতন দেখেন, বারবার দেখেন সেম জিনিস। এবং আমি যে জিনিসগুলো দেখাচ্ছি নতুন মনে হচ্ছে, এখন মনে হতে পারে এরকম কি অগণিত জিনিস আছে, হ্যাঁ এরকম অগণিত জিনিস আছে। আমাদের প্রয়োজনের খাতিরে প্রজেক্ট করতে গিয়ে যখন যেটা দরকার হবে তখন সেটা আমরা খুঁজে বের করবো, এবং কিভাবে কিভাবে খুঁজে বের করতে হয় সেগুলো আস্তে ধীরে আমরা প্রজেক্ট করতে করতে শিখে যাবো। তো এখন আমি যা যা শেখাচ্ছি সেগুলো জাস্ট ভালো মতন শেখান, সেগুলো নিয়ে চিন্তা ভাবনা করেন, চিন্তা করাটা জরুরি। আশা করছি পরের দিন দেখা হচ্ছে। আমরা চিন্তা করি, চিন্তা করাটা, ব্রেন স্টর্মিং করাটা, প্রোগ্রামিং বেশি জরুরি, কোড করতে পারলেই হবে